আমন্ত্রণ ২১ রাতে। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি ফোন আলাপ হয়েছে, সেই সম্পর্কে আমরা সবাই জানি। এবং সেই ফোন আলাপের একটা পর্যায়ে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন, বাংলাদেশ এই পরিস্থিতিতে কি করণীয় সেই ধরনের একটি ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু হোয়াইট হাউস থেকে যেই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে ন্যূনতম কোনো শব্দ নেই। তাহলে আসলে বিষয়টি কি? নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গে আসলেই কোনো কথা তুলেছেন, নাকি হোয়াইট হাউস এটি তারা ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেছে? আর অ্যাভয়েড যদি করেই থাকে তাহলে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে ভিন্ন মত পোষণ করছে কিনা, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান, রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। অধ্যাপক শাহিদুজ্জামান, নরেন্দ্র মোদী এবং জো বাইডেনের মধ্যে ফোন আলাপে কি আসলেই বাংলাদেশ প্রসঙ্গ এসেছে, যেটি আমরা যোগসূত্র স্থাপন করতে চাচ্ছি হোয়াইট হাউসের যে বিবৃতি, সেই জায়গা থেকে আপনার বিশ্লেষণ? ২১ টিভির যে সুনাম আগে ছিল সেটা অনেকাংশেই মনে হয় যেন টোটালি স্তিমিত হয়ে গিয়েছিল। মানে ইট ওয়াজ নট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টিভি চ্যানেলস তখন। আশা করি যে এখন আবার ২১ টিভি প্রকৃত চেয়ারম্যান যিনি আব্দুল সালাম ফিরে এসেছেন, হ্যাঁ, এখন নিশ্চয়ই আবার তার পুরনো গৌরব ফিরে পাবে। দেখুন, আমি এটাকে এভাবে দেখব যে নরেন্দ্র মোদী ইনক্রিজিংলি তার যে পপুলারিটি লস যেমনটা হয়েছে, তেমনি তার কূটনৈতিক শালীনতা বোধ হারিয়ে ফেলেছে। এবং এটা একজন যদি ভারতের কোনো উচ্চশিক্ষিত সরকার প্রধান হতেন, যেমন জওহরলাল নেহেরু ছিলেন বা রাজীব গান্ধী বা ইন্দিরা গান্ধী হতেন, তারা কোনোভাবেই আত্মসম্মানকে এভাবে ধূলিসাৎ করে এই রকম প্রসঙ্গ আনত না। এটা নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি, যিনি মনে করেন যে তার একটা ব্যক্তিগত অধিকার রয়েছে, তার কথার মাধ্যমে কাউকে, কোনো দেশকে বা একটা সুপার পাওয়ারকে প্রভাবিত করবে, এটা সম্পর্কে আমি জানি না হাউ হি ওয়াজ অ্যাডভাইসড। প্রথমত তাকে যারা এই ধরনের আলোচনার যে বক্তব্য, কোনটা আসবে কি আসবে না, এভাবে এটা কি আগে নির্ণয় করা হয়নি? আমি ক্লিয়ারলি এটা বুঝতে পারি যে একজন স্টেটসম্যান হলে, একজন সত্যিকার অর্থে পররাষ্ট্রনীতি সংক্রান্ত ভারতের মতো দেশের সরকার প্রধান, তার নিশ্চয়ই এটা উপলব্ধি করা উচিত ছিল যে মার্কিন নীতি বাংলাদেশের ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। গত যে ক্লামসি নন ইলেকশনকে ইলেকশন বলে চালিয়ে দেওয়া যেই প্রক্রিয়া কার্যকর করেছে নিতান্তই ভারতের প্ররোচনায়, তার ফলে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত থেকে নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর অত্যন্ত এম্বারাসড হয়েছিল। এবং সেখানে আমরা দেখেছি যে কিভাবে পাবলিকলি পর্যন্ত এখানের সেই প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত কিছুটা স্বীকারও করে গিয়েছেন যে তার ক্যারিয়ারে এটা একটা ব্যর্থ অভিজ্ঞতা, এভাবে তিনি বাংলাদেশ ত্যাগ করবেন তিনি চাননি। তাছাড়া আমরা যদি ওয়াশিংটনে অন্যান্য সিনিয়র সাউথ এশিয়া বাংলাদেশ ডেস্ক দেখেন, তাদেরও যদি আচরণ দেখি, এমনকি একজন খুবই পরিচিত প্রাক্তন ডেপুটি চিফ অফ মিশন ড্যান জ্যানোভিচ, যিনি বাংলাদেশকে নিয়ে লেখে এবং অত্যন্ত কনসার্ন, তিনিও কিন্তু বারবার তুলে ধরেছে। সুতরাং এই যে ধারণাগুলা, এটা থেকে শিওরলি নরেন্দ্র মোদীর এই উপলব্ধি থাকা উচিত ছিল যে বাংলাদেশ প্রসঙ্গ আনাটা ভুল। আর তাছাড়া কোন বুদ্ধিতে তিনি এটা বলতে গেলেন যে বাংলাদেশে এই কমিউনাল হারমোনি বিঘ্নিত হচ্ছে? কারণ এখানে আমেরিকান এমবাসি পুরাপুরি তাদের নখদর্পণে সব কিছু। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টেলিজেন্স কমিউনিটি, সেটা পৃথিবীর অন্যতম অ্যাকিউরেট, এবং ভারতীয়রা যা বলে, যা জানে, যা শোনে এখানে, তার চেয়ে অনেক ঢের ভালো তারা জানে। এই সাধারণ জ্ঞানটুকু তার থাকা উচিত ছিল। সুতরাং তিনি অ্যাবসলিউটলি হি কমিটেড এ সুইসাইডাল অ্যাপ্রোচ, নিজেকে অনেক ছোট করেছে। আর তাছাড়া প্রেসিডেন্ট বাইডেন, হি ইজ অ্যাবাউট টু লিভ, তার প্রেসিডেন্সি শেষ, এবং নরেন্দ্র মোদীর উচিত ছিল তাকে কনগ্র্যাচুলেট করা যে তিনি অত্যন্ত উঁচু মানের একজন গণতন্ত্র সচেতন মানুষ বলেই তিনি কমলা হ্যারিসের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। এই প্রসঙ্গগুলাই থাকা উচিত ছিল। সেটা না করে যেখানে ভারতের উচিত ছিল এই নেইবারহুডে একটা
সত্যিকার অর্থে আদর্শ অবস্থান বাইডেনের কাছে তুলে ধরার, সেটা না করে হি জাস্ট মেড হিমসেলফ সো চিপ, এত সস্তা। এবং এতে কি হয়েছে, ভারতের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং আমেরিকার কাছে একেবারে মুখ থুবড়ে পড়েছে। আর তাছাড়া বাংলাদেশও আমেরিকার চোখে একটা মানে রেসপেক্টেবল স্ট্যাটাস। এক অর্থে বলা যায় যে প্রাইম মিনিস্টার, আমাদের চিফ অ্যাডভাইজার ইউনুস, তার ক্রেডিবিলিটি আমেরিকাতে যে কত উঁচু মানের সেটা তো আমরা সবাই জানি। এবং তার চারিত্রিক দৃঢ়তা, তার যে প্রফেশনাল কম্পিটেন্স এবং সরাসরি আমেরিকান সমর্থন নিয়ে তিনি যে কাজ করছেন এখানে, সেই জায়গাটা কোনোভাবেই কিন্তু ক্ষুণ্ণ হয়নি। এবং আমার মনে হয় নরেন্দ্র মোদী এটা ভারতের ভবিষ্যৎ যে ক্রেডিবিলিটি আমেরিকার কাছে, সেই ক্রেডিবিলিটি কমেছে। এবং ভারতের বাংলাদেশ প্রশ্নে অন্তত এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা আলাদা দৃষ্টিতে, আলাদা কূটনৈতিক প্রয়াসে দেখবে, তাতে কোনো সন্দেহ নেই। সাংবাদিক ইলিয়াস খান, যেটি নরেন্দ্র মোদী নিজে তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন, অনেক বিষয় আলোচনা হয়েছে, তার ইউক্রেন সফর, পোল্যান্ড সফর, আগামী যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, সেখানে জাতিসংঘের সনদ অনুযায়ী, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা বা সংঘাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া, নানান বিষয় আলোচনা হয়েছে। সেসব বিষয়ে কিছু উল্লেখ না করে তিনি উল্লেখ করলেন, মানে তার এক্স হ্যান্ডেলের কথা বলছি, তিনি যেটি টুইট করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, এ বিষয়ে ভারত উদ্বিগ্ন, বিশেষ করে হিন্দুদের কথা বলেছেন। মানে সংখ্যালঘু শব্দটা উচ্চারণ করে সেখানে আবার তিনি নিজেই বলছেন যে আমি বিশেষ করে হিন্দুদের উপরে আক্রমণের কথা উল্লেখ করেছি। এই যে বিশেষভাবে এটিকে নোটিশ করা মানুষের সামনে, মানে বিশ্ববাসীর সামনে, এটা কি মিন করে? ধন্যবাদ। আমার সমালোচক, আমার শিক্ষক অধ্যাপক শাহাদুজ্জামান এবং অনুষ্ঠান যারা শুনছেন, তিনি তো প্রথমেই কমিউনাল কথা বলেছেন যে হিন্দুদের উপর, বাংলাদেশ শুধু হিন্দুদের দেশ না। আর এই একটি জায়গায় কিন্তু আমরা ভুল করি, আমরা সব বারবার বলা হচ্ছে যে সংখ্যালঘুদের আক্রমণ করেছে, নট এট অল। গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, আওয়ামী লীগের নেতা কর্মী মানুষকে যে অত্যাচার নির্যাতন করেছে, এবং আমার স্টুডিওতে বলতে অসুবিধা নেই, বাংলাদেশে যারা উনি যেটি বলেছেন হিন্দু সম্প্রদায় অধিকাংশ লোক আওয়ামী লীগ করেন বা জনমনে এরকম একটা ধারণা আছে। সুতরাং যদি হয়েও থাকে সেটি রাজনৈতিক কারণে হয়েছে, কোনো ধর্মীয় আইডেন্টিটির কারণে হয়নি। এটা তো আইএসপিআর স্পষ্ট করে বলেছে, যা হয়েছে রাজনৈতিক হামলা। এবং অনেকগুলো হামলার ভিডিও তারা প্রচার করেছে, ভারতের মিডিয়ায় প্রচার করেছে, সেখানে কিন্তু সেইগুলো আবার কিন্তু বিবিসি চেক করে দেখেছে ভিডিওগুলো ঠিক না। অলসো আল জাজিরা, আল জাজিরাও করেছে যে এগুলো ঠিক না। আসলে আমার মনে হয় ভারতের বোধোদয়ের সময় এসে, আমি জ্ঞান দিচ্ছি না, বাট আপনি দেখবেন এত বড় একটি দেশ, তাদের প্রতিবেশী কারোর সাথে তাদের কিন্তু সুসম্পর্ক নেই। যেমন ধরুন নেপাল, তারপর ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইভেন মালদ্বীপ, পাকিস্তান, চীন তো আছেই চিরবৈরী। বাংলাদেশের সাথে, জনগণের সাথে যাদের সম্পর্ক ছিল না, সরকারের সঙ্গে সম্পর্ক ছিল, সেই সরকারের পতন হয়েছে। সুতরাং তাদের বোধোদয়ের সুযোগ হয়েছে। এবং আমাদের খুব কষ্ট হয় যে প্রতিবেশী তো বদলানো যায় না, কিন্তু দেখুন এই যে বিনা ভোটে এতদিন একদম জোর করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ভারত কিন্তু একটি গণতান্ত্রিক দেশ আমরা বলি, এবং আমরা গণমাধ্যমে লিখেও থাকি, বলেও থাকি যে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, মানে ভোটারের দিক থেকে। তাদের ওখানে ভোট যে হয় সেটি নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই, কিন্তু বাংলাদেশের ভোটগুলো দেখুন, এবং তারা একটা নেকেডলি এগুলো সাপোর্ট করেছে। যেমন ধরুন 14 নির্বাচন, তারপর 18 নির্বাচন, এই যে 24 নির্বাচন তো না, এগুলো ছিল মূলত কি বলে এটাকে, যে ক্ষমতায় বসে যাওয়ার বৈধতার একটা পদ্ধতি। কারণ সেখানে আমার প্রার্থী চয়েস করার সুযোগ ছিল না, সেখানে আমার ভোট দেওয়ার সুযোগ ছিল না, নানা কিছু হচ্ছে। আমরা অনেক পৃথিবীর খেতাব পেয়েছি যে রাতের ভোটের দেশ পৃথিবীতে বোধহয় একমাত্র বাংলাদেশই আছে যে দেশে রাতে ভোট হয়। তো আমি যে কথা বলছিলাম, আমরা ভারতের কাছ থেকে গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করি, আমাদের প্রতিবেশীমূলক আচরণ প্রত্যাশা করি। বাংলাদেশের ছোট করে ভারত বড় হবে এটি কিন্তু সুযোগ নেই। আর আমেরিকার কথা যে বলেছি, আমেরিকা যখন মিস্টার বাইডেন, জো বাইডেন সাহেব, তার কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমি গণতন্ত্র বিকাশে কাজ করব সারা পৃথিবীতে। তো আমাদের দেশে গণতন্ত্র কেমন আছে তারা একসময় বলতো, বা অনেকে ধারণা করতেন, স্যারাও ভালো বলতে পারবেন, যে দিল্লির চোখে বাংলাদেশকে দেখতেন। কারণ আমরা জানি যে চায়নার সঙ্গে তাদের একটা স্নায়ু যুদ্ধ আছে।
সেক্ষেত্রে তারা দিল্লিকে সাপোর্ট করে বা দিল্লির সাথে মিলে চলে বলা যায়। কূটনৈতিক সম্পর্কটা বেশি দিল্লির চোখে বাংলাদেশকে দেখতো, কিন্তু তারা উপলব্ধি করেছে দিল্লির চোখে আমি দেখছি বা দিল্লি তো বাংলাদেশের উপরে চোখটি দিচ্ছে সেটি ভালো না। বাংলাদেশে দুর্বিনীত শাসন চলছে, এই যে আমরা তো এখন নানা কিছু শুনে আয়নাঘার হয়েছে, মানুষ গুম হয়েছে, এত কিছুর পরে কোনো ভোট তো শুধু পার্লামেন্টে যে ভোট নেই তা না, ভোট কিন্তু কোনো স্থানীয় সরকারও নাই, কোনো প্রফেশনাল বডিতে ভোট নাই, কোনো ট্রেড বডিতে ভোট নাই। মনে আছে আমরা নিশ্চয়ই আপনি জানেন যে আমরা যখন সাংবাদিকতা শুরু করি 90 দশকের শুরুতে, তখন বিজেএমই, তারপরে বিএমএ, তারপরে নানা সংগঠন আছে না, কত উৎসমুখর নির্বাচন হতো তাদের, এবিসিসিআই সহ এবিসিসিআই, ডিসিসিআই, বিভিন্ন প্রতিষ্ঠান। এখন কোথাও নির্বাচন নাই, বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হয় যে অমুক। এবং আমি দেখলাম এবিসিসিআই বিজেএম এর যিনি সভাপতি ছিলেন উনি বোধহয় কাল বা পরশুদিন পদত্যাগ করেছেন গত। তিনি ইভেন সাংবাদিক কমিউনিটি বিভিন্ন ক্লাবেও প্রভাবিত করা হয়েছে নির্বাচনে। তিনি এই মিরপুরে বিজেএম এর সভাপতি কিন্তু ছাত্রদের দমন করতে নেমেছেন, এবং অনেকে বলে থাকেন যে তার হাতে অস্ত্র ছিল, এবং তার পূর্ব পরিচয় কিন্তু আমরা জানি। তো সব প্রতিষ্ঠানগুলোকে শেষ করেছি, এরপরও আমাদের বন্ধুরাষ্ট্র কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়ে গেছে ব্লাইন্ডলি, যেমন সুজাতা সিং এর কথা আমরা, এবং সব সরকারই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কংগ্রেস বা বর্তমান যারা ক্ষমতা আছে তারাও কিন্তু একই কাজ করেছে। এটি আমরা প্রত্যাশা করি না। আমরা বিশেষ দলের সাথে ওনাদের সখ্যতা থাকবে, এটি হচ্ছে পিপল টু পিপল কন্ট্যাক্ট থাকতে হবে, কারণ ভারত আমাদের বন্ধু। আমরা সবসময় মনে করি বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের অবদান আছে, বাট তাদেরকে কিন্তু উইন উইন পজিশন থাকতে হবে। পৃথিবীর কোথাও আমাদের যে বর্ডার, এরকম বর্ডার আমার মনে হয় নেই। যেমন ধরুন পাকিস্তান বৈরী রাষ্ট্র সৃষ্টির পর থেকে, কিন্তু পাকিস্তান ভারত বর্ডারে কিন্তু আপনি শুনবেন না যে প্রতিদিন বা দুই একদিন পরপরই একজন মানুষ মারা যায়। এখানে কিন্তু একপাক্ষিক, শুধু বাংলাদেশের মানুষই মারা যায়। আপনি কিন্তু শুনবেন যে ভারতের মানুষ নাগরিক মারা গিয়েছেন। সুতরাং এগুলো দুর্ভাগ্যজনক। আশা করি এখন সময় এসছে ফ্যাসিজমের পতনের পর একটি এখন যে অন্তর্বর্তীকালীন সরকারটি, সেটা তো জনগণের সাপোর্টের মাধ্যমেই তারা আছে। এদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা ভারতের, এবং একই সঙ্গে আগামী যারা নির্বাচিত সরকার যখন আসবে সেখানে যে দল জিতুক তাদের সাথে সুসম্পর্ক যাতে ভারত রাখে সেটি আমরা প্রত্যাশা করি। অধ্যাপক শহীদুজ্জামান, যে আলোচনা হয়েছে আমরা সাধারণত ধরে নিই বা আপনারাই বলেন যে সাধারণত শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো হয় সেগুলোর প্রতিফলন ঘটে আনুষ্ঠানিক বিবৃতিতে, এবং সরকারি ভাষ্যে যেটা প্রকাশ পায় ধরে নিতে হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে যদি কোনো বিষয় নিয়ে কেউ দুই পক্ষের মধ্যে কেউ তুলে থাকেন বিষয়টি, ধরে নিতে হবে সেটি আর তার ব্যক্তিগত ভাষ্য সরকারি পর্যায়ে থাকে না। তাহলে আমরা কি ধরে নেব, নরেন্দ্র মোদী আসলেই বাংলাদেশ প্রসঙ্গ তুলেছেন, নাকি তুলেছেন ঠিকই, সেটিকে আনুষ্ঠানিক কোনো আলোচনা বলে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে না, যেহেতু হোয়াইট হাউসের বিবৃতিতে উল্লেখ নেই? দেখেন, এটা তুলেছে আমি সেটা মনে করি, কারণ না তুলে থাকলে বোধহয় প্রসঙ্গটা আদৌ উঠতো না। তবে এরপরে যেটা প্রশ্ন হচ্ছে যে কেন তিনি তুললেন, তোলার পেছনে কি ভারতের কোনো প্রচ্ছন্ন স্বার্থ রয়েছে? এটাই হচ্ছে মূল কথা। একজন কূটনৈতিক বা আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক হিসাবে আমি যা ইনটুইশনে বুঝতে পারি, আমরা লক্ষ্য করেছি গত 3 সপ্তাহ থেকে ভারত কিন্তু প্রচণ্ড প্রোপাগ্যান্ডা ওয়ারফেয়ার, মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে অসাধারণভাবে, মানে অকল্পনীয়। এটা এই যে ছাত্রদের যে বিপ্লব, সেটা যেমন আকস্মিক ছিল, ভারতের রেসপন্সটাও তেমনি মারাত্মক আকস্মিক। এবং আপনি যদি ওই ভিডিও চ্যানেলসগুলো খুলে দেখেন ইন্ডিয়ান, মানে যত রকমের ইন্ডিয়ান, স্পেশালি আপনার রিটায়ার্ড আর্মি এয়ারফোর্স জেনারেলস, বিশেষজ্ঞ, রিটায়ার্ড কূটনীতিকরা, তারপর বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক থেকে, মানে কনস্ট্যান্টলি তারা বাংলাদেশের সম্পর্কে যেসব কথা লিখছে, সেই অবস্থান যেটাকে আমরা প্রোপাগ্যান্ডা ওয়ারফেয়ার বলি, সেটাকে সাবস্টেনশিয়েট করার মতো যে বিশ্ব ওপিনিয়ন ক্রিয়েটেড হবে, একদমই কোনো কিছু হয়নি। পশ্চিমা বিশ্ব মোটেও
ভারতীয় এইসব প্রচারণাকে এক সামান্যতম গুরুত্ব দেয়নি। এমনকি আমাদের নেইবারিং রিজিয়নেও যে অন্যান্য ছোট ছোট দেশগুলো আছে, বরং নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, তারপরে আপনার পাশে থাইল্যান্ড সহ অন্যান্য একটা দেশও কিন্তু এই ভারতের এই প্রোপাগ্যান্ডাকে সামান্যতম স্বীকৃতি তো দেয়নি, বরং এটা একেবারেই ন্যাক্কারজনকভাবে ধরা পড়েছে। এর কারণটা হচ্ছে এই যে ভারত যতই এইসব উন্মাদনার পর্যায়ে নিয়ে যাক না কেন তার প্রোপাগ্যান্ডা, আমরা বাস্তবে দেখতে পাই যে এখানে এখনকার যুগে প্রচুর সাংবাদিক রয়েছে, প্রচুর কূটনৈতিক রিপোর্টার্সরা রয়েছে, এবং প্রত্যেকটা এমবেসি তার নিজের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক রয়েছে। তারা দেখতে পেয়েছে যে এটা একটা মডেল স্পন্টেনিয়াস ছাত্রদের যে বিপ্লব, এটা অকল্পনীয়, অতুলনীয় বলতে গেলে। এবং এটা বরং ভারতের কিছু কিছু শান্তিকামী নেতৃত্ব পশ্চিমবঙ্গে অন্যান্য তারা পর্যন্ত বলছে যে ভারতের ইয়াং জেনারেশন কি এই ধরনের বিপ্লব করতে পারবে। পাকিস্তানে দেখেন কি রিয়াকশন, বাংলাদেশের পতাকা নিয়ে তারা তাদের ছাত্ররা এগিয়ে গিয়েছে, ইয়ে করেছে, এবং প্রচণ্ড মানে আকর্ষণ বাংলাদেশের কাছ থেকে। আমরা এখন বাংলাদেশ, পশ্চিমবঙ্গেও বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতন আন্দোলন হচ্ছে, সচিবালয়ে ঘেরাও হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে, যাদবপুর ইউনিভার্সিটিতে সেরকম। এখন আমার কথা হচ্ছে এই যে দেখেন এর ফলে যেটা দাঁড়ায় তা হচ্ছে যে নরেন্দ্র মোদী যেভাবে প্রচারণা চালিয়েছে, সেটা যেভাবে এটা নিজের ভিতরে, এটা ভারতীয় সরকার ভিতরে অনেক বেশি বিব্রত। আমরা জানি যে অজয় ডোভালকে কিন্তু চাকরিচ্যুত করা হয়েছে। দিস ইটসেলফ ইজ এন ইন্ডিকেশন যে এই যে তার পুরো স্কিমটা একেবারে ধূলিসাৎ। ভারতের যে বিশ্লেষকরা দেখেন, আমি কয়েকজন নাম বলতে পারি খুব নোটোরিয়াস, যে এখানে অ্যাম্বাসেডর হাইকমিশনার ছিলেন বীণা সিকরি, এবং তারপর পিনাক রঞ্জন ভট্টাচার্য, নট দ্য ফেমাস পিনাক যে বাংলাদেশের, মানে এটা হচ্ছে ওদের হাইকমিশনার পিনাক ভট্টাচার্য, এই চক্রবর্তী। আর এই মহিলা বীণা সিকরি, শি ইজ অ্যাবসলিউটলি এ মেন্টাল রেক। আমাকে তো তাকে একটা মানসিক বিকারগ্রস্ত একজন মানুষ মনে হয়। এখন শেষ পর্যন্ত সে টেলিভিশন টক শোগুলোতে কি বলছে জানেন? যখন দেখতে পাচ্ছে যে এখন কোনোভাবেই বাংলাদেশের এই সার্থকতাকে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্ব যে কতখানি পপুলার সেটা বিট করতে না পেরে তিনি বলছেন যে জামাতিরা নাকি সব লিড দিয়েছে ছাত্র বিদ্রোহীতে, জামাত ইসলামকে সে টেনে নিয়ে আসছে, যার ফলে দেখা যায় যে she has completely lost her credibility. পিনাক ভট্টাচার্য সে তার এই ধরনের বাংলাদেশে শেখ হাসিনার পতনকে আমরা মেনে নিতে পারি না। তো মেনে নিতে পারো না তো কী করবা? ডাজ ইট মিন দ্যাট ইউ আর গোয়িং টু ইন্টারভিন? আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে, দেখেন যেটা আমার জন্য চিন্তার বিষয়, জেনারেল বক্সি, অত্যন্ত ডেকোরেটেড একজন ইন্ডিয়ান মেজর জেনারেল, তিনি ভারতের গোয়েন্দা বাহিনীতে দীর্ঘ সময় ছিলেন। জেনারেল বক্সি পরশুদিন একটা আমি নিজের চোখে দেখা রেকর্ডেড টক শোতে ইন্ডিয়ান এক থিঙ্ক ট্যাঙ্কে তিনি বলছেন যে ভারতের দুই রকমের এখন রেসপন্স হতে পারে। একটা রেসপন্স হচ্ছে যে আমরা 6 মাস সময় দিলাম, যে তার ধারণা যে এই সরকার কল্যাপস করবে এবং হাসিনা সরকার আবার আপনিই ফেরত আসবে, সুতরাং লেট আস ওয়াচ। সেকেন্ড অপশনটা কিন্তু মারাত্মক। সেকেন্ড অপশন, যেটা ভারতীয় বিভিন্ন এই সামরিক বিশেষজ্ঞরা একত্রিত হয়ে মিট করছে, এবং কিছু কিছু মেজর আদি নামে এক ভদ্রলোক আছে, মারাত্মকভাবে মানে ওই যে আমেরিকান র্যাম্বো টাইপ অফ সাইকোলজি, যে ভিতরে ঢুকে সব কিছু আমরা ইয়ে করে নিব। তাদের ধারণা হচ্ছে, তারা রিকমেন্ড করতেছে কি যে উত্তরে আমাদের যে এই অঞ্চলটা তাদের 25 মাইল শিলিগুড়ি করিডোরের সংলগ্ন যে অঞ্চলটা, সেটা ভারতের উচিত হবে মানে ওদের সামরিকভাবে দখল করে নেওয়া। এবং সেটাকে তারা ভাবছে যে এই শিলিগুড়ি করিডোরটা যেহেতু ন্যারো, এটাকে ব্রডেন করতে হবে, এবং এই জায়গাটা এটা ওই আপনার জর্জিয়ায় যে আবকাজিয়া বলে রাশিয়া যেই জায়গাটা দখল করে স্বাধীন আবকাজিয়া ঘোষণা করেছিল, সেটা এখন রাশিয়ান স্পিকিং জর্জিয়ানসদেরকে বসায় ওটাকে আলাদা করে রাশিয়া অ্যানেক্স করছে। এক্স্যাক্টলি সে এই রিকমেন্ড করতেছে, বলে যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, আমরা আমাদের এখন সব বাংলাদেশের হিন্দুদেরকে এনে ওই জায়গাটা লিবারেট করে ওইখানে ওদের থাকার ব্যবস্থা করে দেয়া হবে, এতে আমাদের
এক ঢিলে দুই পাখি মারা যাবে, হিন্দুদেরকেও আমরা বাংলাদেশের একটা অংশ আলাদা করে একটা আবাসস্থল দেব, আর পাশাপাশি শিলিগুড়ি করিডোরকে আমরা আরো প্রায় 20 কিলোমিটার বা 30 কিলোমিটার আরো চওড়া করে স্পেস তৈরি করব। এই ধরনের চিন্তার কিন্তু আমাদের এখন এটা ভয়ঙ্কর, এবং এটাকে আমাদেরকে সিরিয়াসলি নিতে হবে। এজন্যই আমি মনে করি যে আমাদের যেটা উচিত হবে, আমি একজন বিশ্লেষক হিসাবে আমার ধারণা যে ভারত যেটা বারবার চেষ্টা করেছে যে আমাদের তিস্তা প্রজেক্টকে চায়নাকে ইনভলভ করা, যেটা আগেকার প্রধানমন্ত্রী রীতিমতো সারেন্ডার করে নিয়েছে, সেই তিস্তা প্রজেক্ট আমি খুব আনন্দিত এটা চিন্তা করে যে চীনের রাষ্ট্রদূতের সাথে অলরেডি আমার মনে হয় আমাদের ইয়ের সাথে আলাপ হয়েছে, এবং প্রফেসর ইউনূসের সাথে কথা হয়েছে। তারপরে আরেকটা আসার বিষয়, ভালো বিষয় যেটা আমি মনে করি, যে পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক এখন অনেক নিবিড় করতে হবে। কারণ যে আন্তর্জাতিক কূটনীতিতে একটা প্রবাদ আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আন্তর্জাতিক সম্পর্কে ইউ অনলি হ্যাভ পার্মানেন্ট ইন্টারেস্ট, নট পার্মানেন্ট ফ্রেন্ডস। স্থায়ী বন্ধু বলে কিছু নেই, স্থায়ী স্বার্থ। এখন আমাদের চীন এবং প্রয়োজনে পাকিস্তানের সাথে সামরিক এবং বর্ডার কোঅপারেশন এমন পর্যায়ে নিতে হবে যাতে এটা দৃশ্যমান হয় ভারতীয় এইসব এই যে সমর চিন্তাবিদদের কাছে, যে বাংলাদেশ সেই আগেকার মতো একটা সফট পাওয়ার না। আমাদের এই যে এখন বর্তমান সরকার এসছে, আমরা চীনের সাথে যথাযথ আমাদের দীর্ঘ সময় গড়ে ওঠা নিরাপত্তা সম্পর্ক, একটা বিশ্বাসযোগ্যতা যেটা ব্যাহত হয়েছিল গত সরকারের সময়, সেই ব্যাহত হওয়া সম্পর্কটাকে আবার আমরা নতুন করে শক্তিশালী করব, এবং যাতে কোনো দিন কোনোভাবে ভারতীয় এই সমন্বয়করা চোখ তুলে আমাদের একটা টেরিটরি অংশের দিকে যেন খারাপ দৃষ্টিতে তাকাতে সাহস না পায়। তার একটা এক্সাম্পল তো এরই মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমান সরকারের সময়, যে বাংলাদেশ যে সফট পাওয়ার নয়, যেমন বিএসএফ এর ইন্ধনে কিছু জেলে বাংলাদেশ ঢুকেছিল, তাদেরকে আটকে রেখে 5জনকে পুলিশের কাছে সোপর্দ করেছে, এবং তারা বারবার তাগাদে দেওয়া সত্ত্বেও বাংলাদেশ ফেরত দেয়নি। এবং আমাদের ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা থাকাকালীন সময় তিনি মন্তব্য করেছিলেন যে ভারতকে পিঠ দেখাতে হবে যদি তারা এই ধরনের আচরণ করে। কিন্তু কমে গেছে। জি, সাংবাদিক ইলিয়াস খান, আপনার কাছে আসবো। তাহলে হোয়াইট হাউসে যে এলো না বিবৃতিতে, সেটি থেকে আমরা কি ধরে নেব? তারা ভারতকে গুরুত্ব দিচ্ছে না, বা এ পর্যন্ত যতটা শোনা গেছে যে ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে আমেরিকা দেখে, আসলেই তা নয়? আমি উত্তরটি নেব একটা ছোট্ট বিরতি পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। সাংবাদিক ইলিয়াস খান, যে প্রশ্নটা আপনার কাছে ছিল, তাহলে কি এটাই এখন প্রতিষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের দৃষ্টিতে বাংলাদেশ? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং আমাদের উপমহাদেশে যে দেশগুলো আছে, এগুলো আসলে একরকম না। আমরা নানা সময় ফেব্রিকেটেড ইনফরমেশন দিই, মিথ্যাচার করি, অসত্য বলি, কিন্তু আমেরিকান পলিটিক্সে এটা একটু কম, অনেক কম। সুতরাং মিস্টার নরেন্দ্র মোদী তিনি যেটি বলেছেন, হয়তো খুব হালকাভাবে আলোচনা হয়েছে, বাট তিনি একজন কিন্তু কি বলা যায় জনতুষ্টিবাদী নেতা। তিনি চান যে তার দেশের মানুষরা তাকে সমর্থন করে, যদিও সেটি তলানিতে গিয়ে ঠেকছে, কত নির্বাচনে সেটি প্রমাণ হয়েছে। এটি তিনি যেটি বলেছেন, হয়তো তিনি হালকাভাবে আলাপ করেছেন, যদি এটি এটি তিনি টুইট করেছেন এই কারণে, ওখানে যারা হিন্দু সম্প্রদায় আছে, আমরা জানি যে ভারতে কিন্তু সাম্প্রদায়িক শক্তির বা মৌলবাদী এটিচিউডের ব্যাপক বিস্তার ঘটেছে। আমরা জানি বিভিন্ন সংগঠন গড়ে উঠেছে, তারা এইসব বক্তব্যে খুশি হয়। আমার ধারণা তিনি সেজন্য দিয়েছেন। যদি খুব গুরুত্বপূর্ণভাবে তিনি বলতেন, তাহলে নিশ্চয়ই এটা মার্কিন যুক্তরাষ্ট্র এটি কগনিজেন্সে নিতেন। আর ভারতের সাথে তো বাংলাদেশ সঙ্গে তো বলেছেন, ভারতের পত্রপত্রিকা বিভিন্ন গণমাধ্যমে যেভাবে এটি নিয়ে ঝড় বইছে, নরেন্দ্র মোদী যেহেতু নিজে জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে, সেহেতু এটাকেই লিড করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে ভারতের। না, সেটা তো স্যার একটু আগে বললেন যে ভারত এখন যে সরকারটি ক্ষমতায় আছে বা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা কিন্তু বাংলাদেশকে অন্য চোখে দেখে। তারা, আমি যদি সরাসরি বলি, তারা চান যে সবসময় একটি দলই ক্ষমতায় থাকুক, যে দলটি জনসম্মুখে বাংলাদেশে পতন ঘটেছে, যে দলের প্রধান যিনি ছিলেন বা দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কিন্তু বাংলাদেশ ফার্স্ট টাইম। জি, বাংলাদেশে কোনো সরকার প্রধান পৃথিবীর ইতিহাসে খুব কম পালিয়ে গেছেন।
এরকম অন্তত আধুনিক সভ্যতার যুগে। হ্যাঁ, খুব কম। তো তাদের তো চয়েস আছে আমরা জানি, কারণ আমরা সেই সুজাতা সিং এসে গণমাধ্যম কর্মী হিসেবে আপনিও জানেন, আমিও জানেন, সারণ হিসেবে খোঁজখবর রাখেন। সুজাতা সিং এসে কীভাবে কী করেছেন, জেনারেল এরশাদকে সিএমএসে শুইয়ে রেখে কীভাবে নির্বাচনে বাধ্য করা হয়েছে, এগুলো কিন্তু আমরা জানি। এবং ভারতে এক ধরনের কোনো কূটনৈতিক কিছু শিষ্টাচার আছে, সেগুলো অনেক ক্ষেত্রে মেনটেন তারা করেনি। আওয়ামী লীগকে একদম ব্লাঙ্ক চেক দিয়েছিল, এটা তো হওয়া উচিত না। কারণ আমি একটু আগেই বলেছি, যেটি বললাম, যে ভারতে আমরা জানি যে নির্বাচনটি অনেকটা সুষ্ঠু হয়। এই নির্বাচন নিয়ে খুব বিশেষ করে টিএন শেষানের, তিনি যখন নির্বাচন কমিশনার ছিলেন, তিনি কিছু সংস্কার করেছেন। তারপরে যে নির্বাচনগুলো হয়েছে খুব বেশি প্রশ্ন নাই কিন্তু ভারতের, কিন্তু আমাদের নির্বাচনগুলো প্রত্যেকটা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা যাবে। প্রত্যেকটা পার্লামেন্ট নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ট্রেড বোর্ডের নির্বাচন, সব কিছু নিয়ে প্রশ্ন ছাড়া একটি নির্বাচন নাই কিন্তু। হ্যাঁ, সুতরাং এই এমন একটি সরকারকে যারা গলা টিপে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, এটা এক ধরনের গণতন্ত্র হত্যা করা। মানুষকে ভোট দিতে না যাওয়া, কথা বলতে না দেওয়া, এই যেসব কার্যকলাপ তারা করেছে, এবং এগুলো বাদ দিলাম, দুর্নীতি যে মোচ্ছব চলেছে একটি দেশে উন্নয়নের নামে, এগুলো তো আমরা এখন পত্রপত্রিকা, আমি একজন ইনস্টিটিউটে বলেছিলাম, একজন আমার সামনে বলতেছিলেন যে জয় সাহেব খুব অনেস্ট লোক। আমি বলছি ক্ষমতা যখন থাকবে না তখন বোঝা যাবে তিনি কতটা অনেস্ট। এখন তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এমন একটি সরকারকে একদম ব্লাঙ্ক চেক দিয়ে রেখেছে দিল্লি, এটা 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 মানা যায় না। এটা আমরা এদেশের নাগরিক হিসেবে বারবার সাম্প্রদায়িক ইস্যুগুলো সামনে নিয়ে আসা কিংবা সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি, এটার উদ্দেশ্য কি? মানে আমরা দেখতে পাচ্ছি ভারতের যে এপ্রিলে যে নির্বাচন ছিল, 30শে এপ্রিল সম্ভবত, 30শে মেতে শেষ হলো সম্ভবত নির্বাচন। তো সেই নির্বাচন আগে থেকেও একটা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে। পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও নানানভাবে আমরা দেখছি যে এই উস্কানিগুলো চলছে। তারা কি করতে চাইছে আসলে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঘটনায় তারা হ্যাপি না, এটা তো আমি আগেই বলেছি। তারা চান যে শেখ হাসিনা বা তার দল এদেশে সারা জীবন ক্ষমতায় থাকুক। এখন একটি জনগণের, ছাত্রদের এবং সর্বস্তরের মানুষের এরকম, আমি জানি না মুক্তিযুদ্ধের কথা আমাদের মনে নেই, এরকম গণজাগরণ বা মানুষের জেগে ওঠা, এই মানুষের ঐক্যবদ্ধ হওয়া আমরা কিন্তু কোনোদিন দেখিনি বাংলাদেশে। যেমন 90 যে এরশাদ সাহেবের পতন আন্দোলন, আমার মনে আছে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-3টা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল এই আন্দোলন। এত মানুষ কিন্তু, আর এবারের আন্দোলনটি একদম ঢাকা থেকে শুরু করে এখন দেশে অনেকগুলো পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সর্বস্তর মানুষ নেমেছে। তো এর মধ্য দিয়ে যে সরকারটির পতন হয়েছে, এরপরে মানুষের, আপনি দেখুন বন্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে চিত্র দেখি, এই চিত্র কিন্তু গত 25 বছরে দেখিনি বা অনেক দিন দেখিনি আমরা, কিন্তু এবার দেখছি, কারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষের মধ্যে একটা বন্ধন গড়ে উঠেছে। এবং এই আন্দোলনটি কেন্দ্র করে কিন্তু এবার দেখবেন যে এই আন্দোলনে শুধু ছাত্ররা না বা শুধু শ্রমিক না, তার বাবা মা সন্তান সর্বস্তর মানুষ যোগ দিয়েছে। তা মানুষের মধ্যে একটা শক্তি সঞ্চয় হয়েছে, তারা ভালো বোধ করছে যে এমন একটি দেশ আমরা এখন পাচ্ছি। কারণ গত 15 বছর কী ধরনের শাসন ছিল আমরা তো জানি, শুধু উন্নয়নের মূলা ঝুলিয়ে মানুষের এটা যে একটা মানবিক রাষ্ট্র হতে পারে, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল, যে গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, যে ভোটাধিকারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেগুলোই তো ছিল না মানুষের। বাট তারা এটি কিন্তু সব জায়গায় বিক্রি করছে, যে আপনি যখন কথা বলবেন সত্য কথা, আপনি যখন বিদেশে টাকা পাচারের বিরুদ্ধে কথা বলবে যে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। 15.5 বছর এগুলো তারা করেছে। আমি কথা শেষ করছি। তো এমন একটি সরকারকে কিন্তু ভারত নেকেডলি সাপোর্ট দিয়েছে, এটা আমাদের কাঙ্ক্ষিত না। আমরা হোয়াট অ্যাবাউট ইজের মধ্যে থাকবো না। আশা করি দিল্লি নেক্সট তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে, কারণ আমি আগেই বলেছি প্রতিবেশী চেঞ্জ করা যায় না, তারাও আমাদের চেঞ্জ করতে পারবে না, আমরাও তাকে চেঞ্জ করতে পারবো না। সুতরাং সুসম্পর্ক থাকলে ভালো, এবং সেটি শুধু সরকার আর দিল্লির সম্পর্ক সেটি না, বাংলাদেশের জনগণের সাথে জনগণ, পিপল টু পিপল রিলেশন থাকলে ভালো, এবং আশা করি দিল্লি সে উদ্যোগ নিবে। অধ্যাপক শহীদুজ্জামান, আপনার কাছে একই প্রশ্ন আমার, যে ভারত যে কমিউনাল ইস্যুগুলো একের পর এক তুলছে, এটার কি তাদের মূল উদ্দেশ্যটা কি, গভীর মানে অন্তর্নিহিত তাৎপর্যটা এখানে আমরা কি ধরে নিতে পারি?
দেখেন, আমি এটাকে ভারতের ইন্টারনাল আভ্যন্তরীণ বাস্তবতার প্রেক্ষাপটে আমি বলবো। তা নরেন্দ্র মোদীর অবস্থা কিন্তু ভারতে, সে এখন একটা কোয়ালিশন গভর্নমেন্ট করতে বাধ্য হয়েছে, তার একচ্ছত্র গ্রহণযোগ্যতা নাই। এবং বিহার ও অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, তারা দুজনই কিন্তু তাদের রাজ্যের যে রাজনীতি সেটা হচ্ছে সেকুলার রাজনীতি। তাদের এমন কোনো গভীর কমিটমেন্ট বা মতাদর্শগত কারণ নেই এই নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়ে যাবার। তারা যদি দেখতে পায় যে নরেন্দ্র মোদী গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে এবং এই হিন্দুত্ববাদী মতাদর্শ কিছুতেই সেল করা যাচ্ছে না, তখন তারা কিন্তু সটকে যাবে এবং তখন নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট কিন্তু কলাপস করতে পারে যে কোনো সময়। সুতরাং নরেন্দ্র মোদীর যে টার্ম সামনে রয়েছে, এটা একটা অনিশ্চিত টার্ম এবং নরেন্দ্র মোদী এখনও সেই একই খেলা খেলছে, এই যে আপনার কমিউনাল কার্ডটা ব্যবহার করছে। এখন এই বাংলাদেশে যা ঘটে গেল, চরম একটা ব্যর্থতা ভারতের পররাষ্ট্রনীতির জন্য এবং নরেন্দ্র মোদীর জন্য। এবং নিশ্চয়ই তার দুই মিত্র অন্ধ্রপ্রদেশে এবং বিহারে, তারা কিন্তু এখন একটুখানি কশাস হয়ে যাবে, দূরত্বে চলে যাবে, যে আমরা এই বাংলাদেশে এই বিপর্যয় হয়েছে ভারতের, আমরা ভাই এর ভাগিদার হতে চাই না, তাদের নিজেদের রাজ্যে গ্রহণ যায়। এটা ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু খুব ভালোভাবেই জানে যে এই বাংলাদেশে এই গভর্নমেন্ট যেসব ক্রাইমস করেছে, জেনোসাইডাল ক্রাইম, স্পেশালি শেষে এই যে 2 সপ্তাহে যেভাবে ইনোসেন্ট মানুষকে হত্যা করেছে, এটা অবভিয়াসলি প্রচুর এভিডেন্স গ্যাদার হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে। এবং তার প্রমাণ হচ্ছে এই যে জাতিসংঘের যে অ্যাডভান্স পার্টি যে যারা এসছে, কালকেই কিন্তু জাতিসংঘের যেই প্রৌঢ় ভদ্রলোক, তাকে দেখে মনে হয় যে অত্যন্ত জ্ঞানী অভিজ্ঞ একজন ভদ্রলোক, তিনি কিন্তু কালকে তার 3 দিন অর্ধেক সময় কাটিয়ে তার অভিমত ব্যক্ত করেছেন যে আমরা এখানে এসে যে যথেষ্ট সহযোগিতা পেয়েছি, যথেষ্ট তথ্য সংগ্রহ হয়েছে এবং আমি মনে করি যে জাতিসংঘ পূর্ণ সমর্থন দেবে এই সরকারের ধারাবাহিকতাকে। এই যে তার কথার ল্যাঙ্গুয়েজ থেকে আপনি রিড করলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে জাতিসংঘের প্রতিনিধি অ্যাডভান্স টিম, তাদের যে এর পরে যে মেইন এনকোয়ারি টিম আসবে, তাকে ফিট করার প্রচুর তারা সঞ্চয় করেছে। এখানে মার্কিন প্রভাব এবং ইউরোপীয় প্রভাব ও নৈতিক সমর্থন ছিল, এটা অলমোস্ট বলাই বাহুল্য। কারণ আন্তর্জাতিক যে রাজনীতির যে শক্তির প্রবাহ, সেটা কখনো এত কার্যকর হতো না যদি তার। এখন এই প্রেক্ষাপটে আমার ধারণা যে নরেন্দ্র মোদীর এই আচরণ এবং আমাদের এখানে যা ঘটেছে গত সরকারের প্রেক্ষাপটে, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে ডেফিনেটলি যাবে। আমি আমার যে শিক্ষকতার অভিজ্ঞতায় বলতে পারি যে 90% চান্স যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বাংলাদেশের ইয়েটা অবশ্যই উঠবে এবং এটা ওঠাবার পিছনে কিন্তু আন্তর্জাতিক অনেক খেলোয়াড় রয়েছে। আপনার ভুলে গেলে চলবে না, ওই যে আমেরিকায় কানাডায় বসে থাকা জাস্টিস সিনহা, তারও কিন্তু প্রচুর এভিডেন্স এবং উদ্দেশ্য রয়েছে হাসিনাকে এক্সপোজ করার। সুতরাং সেই প্রেক্ষাপটে এখন যদি আমরা এটা কনসিডার করি যে আগামী 3-4 মাসের মধ্যে আমেরিকায় কমলা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা একেবারে রেজার্স এজ, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পও কোনোভাবেই ভারতের প্রতি সহানুভূতি দেখাবার মতো এখন তার এমন কোনো নেই। ভারতীয় নেতৃত্ব মনে করে যে যেখানে ভারতীয় কি বলে বংশোদ্ভূত অনেকেই আমেরিকান ডিসিশন মেকিংয়ে রয়েছে, যেহেতু কমলা হ্যারিস এখন প্রেসিডেন্ট হওয়ার মতো তার যথেষ্ট একটা গ্রহণযোগ্যতা, যে ভারতীয় নেতৃত্ব মনে করে যে তাদের প্রভাব এভাবেই থাকবে, কিন্তু এটা অ্যাবসলিউটলি রং। ইট ইজ সিম্পলি আনলাইকলি। ঋষি সুনাক হয়েছিলেন, তারা তো আর কিছু করেনি ভারতের সাথে, করতে পারে নাই কোনো কিছু। বরং এরা আরো, কমলা হ্যারিসের ব্যক্তিত্ব আমি যা দেখলাম, সে প্রচন্ড সচেতন মানবাধিকার প্রশ্নে, তার নিজের যে, এবং সেখানে সে ডেফিনেটলি বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আসলে আমেরিকা জোরালো সমর্থন দেবে, ব্রিটেন জোরালো সমর্থন দেবে, অন্যান্য স্থায়ী সদস্য যারা, এই যে ফ্রান্স, চীন, একমাত্র রাশিয়া হয়তো ভারতের ইন্ডিয়ার পক্ষ। এটা যদি আমরা জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি উত্থাপন করার পরে গৃহীত হয়, তখন আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও কিন্তু আমরা এটা উত্থাপন করতে পারবো। এবং ইন্টারন্যাশনাল UN সিকিউরিটি কাউন্সিলে যদি এটা আলোচিত হয় যে কিভাবে এই বাংলাদেশে এই গণহত্যার
প্রক্রিয়ার মতো একটা প্রক্রিয়া হয়েছে এবং সেখানে সরাসরি নরেন্দ্র মোদী, কারণ আমরা এখন অনেকেই জানি যে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে নরেন্দ্র মোদী কি এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করছেন কিনা, যেহেতু সেখানে এখন কোয়ালিশন সরকার, তার ক্ষমতা মানে একেবারে দড়ির উপরে ঝুলছে, যে কোনো সময় টান পড়তে পারে। একটা হচ্ছে হিন্দু কমিউনিটির কথা বারবার বলে তার অভ্যন্তরীণ রাজনৈতিক যে হিসাব নিকাশ, ভোটের হিসাব নিকাশ, সেগুলো আরও পাকাপোক্ত করতে চাচ্ছেন বা নিরাপদ করতে চাচ্ছেন। আরেকটি হচ্ছে বাংলাদেশে কোনো আনইউজুয়াল কিছু ঘটিয়ে তিনি এই ফায়দাটা আগের সরকারের পক্ষে দেওয়ার চেষ্টা করছেন, যাতে করে ভারতের স্বার্থ আবারও নতুন করে আমরা প্রতিষ্ঠিত হতে দেখি, এরকম কিছু কিনা। এটা যদি করেও থাকে তাকে অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে। বিরোধী দল কংগ্রেসও বলেছে যে বাংলাদেশে জনগণকে বাদ দিয়ে সরকারকে সমর্থন দেয়া, এটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। এছাড়াও আন্তর্জাতিক প্রেক্ষাপটেও কিন্তু এটা খুবই ক্লিয়ারলি লক্ষণীয় ছিল যে কতখানি নগ্নভাবে নরেন্দ্র মোদী এই গভর্নমেন্টের যে রিজেকশন বাই দ্য পিপল সেটা একমাত্র টিকিয়ে রেখেছে মানে নানা রকমের উপায়। এটা আমি মনে করি যে নরেন্দ্র মোদীর পপুলারিটি আরও ফল করবে, কারণ খুব শিগগিরই এই যেসব ডেভেলপমেন্টগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি তো জানি আমাদের চিফ অ্যাডভাইজার, তার যে মেধা এবং তার যে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি এবং তার যে টিম রয়েছে ডেফিনেটলি, আর আমাদের সেনাবাহিনীতেও এখন যে নেতৃত্ব দিচ্ছে বেশ ভালো, বেশ মোরালি আমি বলবো হোল এবং খুবই কশাসলি এগোচ্ছে। আমার মনে হয় আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। নরেন্দ্র মোদী এবং আগেকার সরকারকে বাদ দিলাম, কিন্তু নরেন্দ্র মোদীর এক্সপোজার ইন্টারন্যাশনাল এই যে ক্রিমিনাল কোর্টে যদি আসে, তো নরেন্দ্র মোদী উইল অলসো বিকাম সেই সম্ভাবনা আছে, থাকবে। আমি ডেফিনেটলি আমি আশাবাদী, কারণ প্রচুর এভিডেন্স। এবং লক্ষ্য করেন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে ভারতের সমর্থনে একটা দেশও নাই। ক্যান ইউ ইম্যাজিন? একটা দেশ নরেন্দ্র মোদী বা এই যে ভারতীয় এত অ্যাগ্রেসিভ প্রোপাগ্যান্ডা, এটাকে সমর্থন করে আমাদের আশেপাশে ইউরোপে, মধ্যপ্রাচ্যে কোনো দেশ, একটা দেশও আমি এখন পর্যন্ত দেখলাম না। শুধু রাশিয়া, তাও কিন্তু একটা দূরত্ব বজায় রেখে ভারতের সাথে ওই তাদের স্বার্থ রয়েছে, অর্থনৈতিক স্বার্থ রয়েছে, অস্ত্র বাণিজ্য রয়েছে, তারপর নিউক্লিয়ার রিঅ্যাক্টর করবে। রাশিয়ার সম্পূর্ণ নিজস্ব স্বার্থে কিন্তু বাকি অন্যান্য শক্তিশালী দেশগুলো, কোনো দেশই কিন্তু নরেন্দ্র মোদীর এই প্রোপাগ্যান্ডা, ভারতীয় প্রোপাগ্যান্ডা মানে এতখানি ভারতকে মানে প্রত্যাখ্যান করা, আমার মনে হয় এই বিশ্ব, এবং এটা আমি বলবো ভারতের এই পররাষ্ট্রমন্ত্রীর অ্যানাদার ফেইলিওর। সে আশেপাশের নেইবারদের কোনো ইয়ের সাথে চাবাহারে ফেইল করেছে, আফগানিস্তানে ফেইল করেছে, মায়ানমারে ফেইল করেছে। আরাকান আর্মি ভারতকে চায় না, তাদের বিরাট ইনভেস্টমেন্ট কালাদান প্রজেক্ট, মালদ্বীপ ফেল করেছে, বাংলাদেশ ফেল করলো। জি হ্যাঁ, এখন বাংলাদেশে তাদের সব এটাও ফেল করলো। সাংবাদিক ইলিয়াস খান, অনেকে বলছেন যে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটি অনিবার্য পরিণতি ছিল। এইভাবে যুক্তরাষ্ট্র বিষয়টিকে দেখছে। যদি তাই হয়ে থাকে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই, এই মেসেজটি কি আমরা যুক্তরাষ্ট্রের যে বিবৃতি, তার মাধ্যমে কি এটি পেতে পারি? নিশ্চয়ই। ডক্টর ইউনূস, পৃথিবীর অনেক দেশ কিন্তু বাংলাদেশের নামই জান না, আপনি নিশ্চয়ই জানেন। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে দেশগুলো আছে, ধরুন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্টার্ন ইউরোপ, 90% লোক বাংলাদেশের নাম জানে না। এটা কিন্তু অপ্রিয় হলেও সত্য, অনেক সত্য কথা। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের নাম সারা বিশ্বব্যাপী, যেমন কোথাও পরিচয় হলে এয়ারপোর্টে বা কোথাও, তুমি ডক্টর ইউনূসের দেশের লোক। তিনি এখন ড্রাইভিং সিটে আছেন, তিনি যেভাবে দেশ চালাবেন, এবং আমরা সবাই আশা করতে চাই, স্যার একটু আগে বলেছেন, কিন্তু অত্যন্ত, যেমন বাংলাদেশের মূল সংকট হচ্ছে এখন অর্থনৈতিক সংকট। আমরা তো আসলে ফিল করছি না, অর্থনৈতিক সংকটটা মূল সংকট। আমাদের রিজার্ভ কমে গেছে, এই যে তেলের অনেক দাম পাবে, তারপর যে আমাদের ঋণগুলো দেওয়া শুরু হবে, এই যে চারবাগ দর্শনের মতো ঋণ করে ঘি খাওয়ার মতো, যেমন এই কয়েক কিলোমিটার মেট্রো রেল করে এমন প্রচার চালিয়েছে যে মনে হয় যেন এরকম হাজার হাজার মাইল আছে বাইরে। এটা ধরেন 20 কিলোমিটার বোধহয় করেছে। এই যে আপনি ইউরোপ আমেরিকায় যান, বলেন যে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, সিঙ্গাপুরে যান, অনেক আছে। এই যে আমাদের ফ্লাইওভারের খুব গল্প দিত, এরকম ফ্লাইওভার ব্যাংকক শহরে আছে কয়েকশো। আমি বেইজিংয়ে ছিলাম দীর্ঘদিন, হাজার হাজার ফ্লাইওভার আছে এরকম। মানুষকে একটা বোকা বুঝিয়েছে, এবং এগুলো করা হয়েছে মূলত
বড় দুর্নীতি করার জন্য, মেগা দুর্নীতি যেভাবে যাতে করা যায় সেই জন্য এগুলো করা হয়েছে। এবং বাংলাদেশে দেখুন 11 লক্ষ কোটি টাকা বলা হয় যে বিদেশে পাচার করা হয়েছে, এবং কারো কিন্তু কোনো শাস্তি নেই। এই যে যেমন ধরুন, আমি সরি জানি না, আমি প্রসঙ্গতরে যাচ্ছি, আপনারা বলি যে একটি দেশের প্রধানমন্ত্রী যখন বলেন যে আমার পিয়নও 400 কোটি টাকার মালিক, এবং তিনি হেলিকপ্টার হিসেবে চলেন, পিয়ন যে 400 কোটি টাকা মালিক হয়েছেন, তিনি কি একা নিজের যোগ্যতায় হয়েছেন? আশেপাশে লোক ছিল না যে কাকে তারা সহযোগিতা করছে, কিন্তু কারো নাম কিন্তু আসছে না। যেমন বেনজির সাহেব, তিনি এই দুর্বিনীত শাসন টিকিয়ে রাখার জন্য অনেক কিছু করেছেন, তার পুরস্কার হিসেবে তাকে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। এবং দুর্নীতি করার কারণে তিনি যে স্থাপনাগুলো, আমি অন্য কিছু বাদ দিলাম, তিনি যে স্থাপনাগুলো গড়ে তুলেছেন গোপালগঞ্জে, সেটা তো একদিনই করেন, এটি করতে মিনিমাম 10, 12, 15 বছর লেগেছে। কারো চোখে কিন্তু পড়ে নেই, কিন্তু কাউকে কিন্তু এই জন্য দায়ী করে, শুধু তার নামটি আসছে। সুতরাং এইসব দুর্নীতির মধ্যে, এইসব দুর্নীতি করতে গিয়ে নানা প্রজেক্ট নিয়ে অনেক টাকা ঋণ, বাংলাদেশে একজন মানুষের মাথার উপর 1 লাখ টাকা বেশি ঋণ, একজন মানুষের উপর, লোক কিন্তু প্রায় 18 কোটি। সুতরাং এই যে সংকট, যেমন ধরুন এখন মূল্যস্ফীতির কারণে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী কিন্তু হারিয়ে যাচ্ছে, তারা ঠিকভাবে বাঁচতে পারছে না। অলিগার্ক শ্রেণীর সৃষ্টি হয়েছে, আর মানুষ বিত্তহীন হয়েছে। মানুষের কোনো টাকা পয়সা, যারা একদম বিত্তহীন মানুষ, এই মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে একটা দেশের প্রাণ, মধ্যবিত্ত শ্রেণী, কিন্তু সেটি কিন্তু দেশে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে। তবে এইসব সংকটগুলো মোকাবেলা করতে অনেক ঝুঁকি আছে, অনেক প্রচেষ্টা থাকতে হবে। সেটি ডক্টর ইউনূস এবং তার সঙ্গে যারা আছেন তারা করবেন। এবং বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়া হচ্ছে, ভালোই আমরা আশা করতে চাই যে নিরপেক্ষ লোক, ভালো লোক, অ্যাপারেন্টলি সৎ লোকদের দেওয়া হচ্ছে। এটি কিন্তু একটি পজিটিভ সাইন। কারণ আপনি দেখেছেন বারবার একই কথা আছে, জনগণের প্রতি গত 3টি নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে, বিশেষ করে 14, 18, 24, জনগণের প্রতি কিন্তু তাদের কোনো কমিটমেন্ট ছিল না। সুতরাং আমি এই স্টুডিওতে এই সুযোগে বলে রাখি, এই 3টা নির্বাচন অবৈধ ঘোষণা করা উচিত। কারণ বিনা ভোটে এবং জালিয়াতি করে যে জেতা যায়, যে একদিনও জীবনে রাজনীতি করে নাই, তিনিও এমপি হয়ে গেছেন, এবং যিনি প্রকাশ্যে ঘোষণা দেন আমি ভারতের ক্যান্ডিডেট, যদি এবার তিনি এমপি হতে পারেন না, এই যে চক্রটি গড়ে উঠেছিল আমাদের, আমরা বলি যে পবিত্র সংসদ, এই সংসদ কি পবিত্র ছিল এই 15.5 বছর? বাংলাদেশ কোনোদিন, অনেক নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, সব নির্বাচন নিয়ে কিছু না কিছু প্রশ্ন আছে, 4টি ছাড়া, বাট এরা যে অবস্থা এনেছিল সেটি কিন্তু অকল্পনীয়। সুতরাং যেমন নির্বাচন কমিশন ঠিক করতে হবে, নির্বাচন কমিশন একটি দলীয় কমিশনে পরিণত হয়েছিল, এসব ঠিক করতে সংস্কারে অনেক জায়গা রয়েছে, অনেক জায়গা রয়েছে। সুতরাং এই সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা তারা করতে চেষ্টা করবেন, এবং যত দ্রুত সম্ভব সুযোগ আমি বলে রেখে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তাদের হস্তান্তর করা উচিত। আমার শেষ প্রশ্ন, অধ্যাপক শহীদুজ্জামান, ভারতের সাথে আসলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত কি নিজেই সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, অথবা আমাদেরও বা কী করা উচিত এই মুহূর্তে, যেহেতু একটা জটিল অবস্থা রয়েছে সম্পর্কটি দু দেশের? দেখেন, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমরা ভারতকে প্রচণ্ড গুরুত্ব দিব, এতে তো কোনো সন্দেহ নাই। তবে গুরুত্ব দেওয়ার অর্থ এই না যে তোষামোদি করা, আপোষকামিতা করা। আপনি যদি ভারতের এই, প্রথমত আমি বলবো যে এই প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে আমাদের প্রফেসর ইউনূসের একটা দূরত্ব বজায় রাখাটাই বোধহয় শ্রেয় হবে। কেননা মোদি ইজ এ সাপ একটা, এবং তার ভবিষ্যৎ কোনো মতেই গ্রহণযোগ্যতা পাবে না ভারতে, সে এখন নিম্নমুখী। সুতরাং প্রথম নিয়ে হচ্ছে যে যথাযথভাবে এই মোদির সাথে আমরা, আমাদের চিফ অ্যাডভাইজার যেন একটা সুস্থ দূরত্ব বজায় রাখে। কোনো দরকার নেই তাকে ফোন করার, কোনো দরকার নেই কোনো অন্য ক্যাপিটালে যে তার সাথে দেখা করার জন্য। এই ধরনের কাজ করলে কিন্তু ভারত আবার সুযোগ নেবে, ভারত এটাকে দুর্বলতা মনে করবে। ভারত এখন এমন একটা পর্যায়ে পড়েছে যে তাদের অ্যাপোলজাইজ করা উচিত বাংলাদেশের প্রতি, এবং আমি অবাক হব না, আমার মনে হয় সবচেয়ে সুস্থ আচরণ হবে বাংলাদেশের
এটা বিরোধী দল বিএনপি কিন্তু এই পথ বেছে নিয়েছে। তারা দাবি করছে ভারতকে অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে এবং এই পানির প্রশ্নে অত্যন্ত কড়া অবস্থান, যে আন্তর্জাতিক আইনের যে বিধি রয়েছে সেটা ভারতকে মনে করিয়ে দেয়া হবে এবং ভারত যদি তা না মেনে নেয় তাহলে আন্তর্জাতিক আদালতে আমরা যাব। এই অবস্থানটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিল একবার, তারপরে ভারত কিন্তু বাধ্য হয়েছিল আমাদের সাথে একটা ফারাক্কায় চুক্তি করতে। সুতরাং আমি এখন বলবো যে আমাদের ঠিক রাস্তা হবে যে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হলে ভারতকে কারেক্টলি যত রকমের অন্যায় চুক্তি চায়, এবং আমি ওর সাথে একদম সম্পূর্ণ একমত যে এই গত 3টা তথাকথিত ইলেকশন এগুলো নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা উচিত। আমার মনে হয় আমাদের জুডিশিয়ারি একটা অত্যন্ত সুস্থ মানুষের হাতে রয়েছে। জাস্টিস রেফায়েত আহমেদ অত্যন্ত উচ্চশিক্ষিত, পারিবারিকভাবে অত্যন্ত যোগ্য, এবং আমি বিশ্বাস করি যে সে আন্তর্জাতিক আমাদের যে জুডিশিয়াল প্রসেসে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আমি ব্যক্তিগত আমি জানি যে তার এত পড়াশোনা যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমপিচমেন্ট প্রসিডিংস সেগুলো কিন্তু তিনি সব স্টাডি করেছেন, এবং আমার সুযোগ হয়েছে তার ওই নির্দিষ্ট ওই সব স্টাডি প্রসিডিংসের অংশগুলো আমাকে পাঠিয়েছিলেন, আমি পড়েছি, কিছুটা আমি বুঝতে চেষ্টা করেছি, এবং আমার বিশ্বাস যে হি উইল ডু অ্যান এক্সেলেন্ট জব। যেটা ও বলতেছে যে এই যে 3টা পার্লামেন্টারি ইলেকশনসকে অবৈধ ঘোষণা, এই পথে যদি যাই তাহলে আমাদের এই কনস্টিটিউশনে যেসব অবৈধ অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে এগুলো কিন্তু সব ভুয়া ডিক্লেয়ার্ড হবে। এবং আমি অবাক হব না যদি জুডিশিয়াল প্রসেসেই এই যে এই দল, যাকে আমরা রাজনৈতিক দল বলে জানি, এটা যে একটা টেররিস্ট অর্গানাইজেশনে পরিণত হয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা লিটারেচারে টেরোরিজমের যে ডেফিনেশন সেটা কিন্তু খুব কঠিন, কেননা আপনার চোখে যিনি রক্ষাকর্তা আমার চোখে সে টেররিস্ট, ইসরায়েলের বেলায় যেমন। হ্যাঁ, ইউনাইটেড নেশনসও কিন্তু অনেক বছর টেররিজমের কোনো ডেফিনেশন দিতে পারে নাই, কিন্তু ওয়ার্কিং লেভেলে আমরা যখন দেখব এভিডেন্সগুলো রয়েছে যে এই দেশে কী ধরনের গুম করা, হত্যা করা, বারবার ভুয়া ইলেকশন, ভোটারবিহীন ইলেকশন, এত লম্বা একটা রেকর্ড 3টা ইলেকশনের, যে এই দলকে যদি শেষ পর্যন্ত জুডিশিয়াল প্রসেসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটা সন্ত্রাসী দল বলে ঘোষণা করা হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান, ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস খান। দর্শক, শেষ করছি আজকে আলোচনা। অবশ্যই ভারত যে একের পর এক খেলা চালিয়ে যাচ্ছে সেটি ভারতকে উপলব্ধি করতে হবে, এবং ভারতের বর্তমান সরকারকে, আগেও 2 দফা ছিল, বরাবরই ভারতের বুদ্ধিজীবীরা, খোদ বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা পরিচিত, তারা বারবার সতর্ক করে আসছে যে এমনটা ঘটলে ভারতের জন্য সেটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, এবং সেটি দেখা যাচ্ছে। আমরা নিশ্চয়ই চাই না ভারতের সঙ্গে কোনো ক্ষতিকর সম্পর্ক স্থাপন করতে, অবশ্যই ভারত সেটি উপলব্ধি করবে এবং আমরাও সেভাবে এগিয়ে যাব, এটুকু প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।